প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের নতুন আরেকটি অধ্যায় আলোচনা শুরু করব। আমাদের আজকের অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়, অর্থাৎ তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি বিশ্বের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তো এই বর্ণবাদ বিরোধী আন্দোলন এই অধ্যায়টি আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে বর্ণবাদ কাকে বলে বা বর্ণবাদ কি। বর্ণবাদ এটি হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি নীতি যেখানে গায়ের রং দেখে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। অর্থাৎ কোন মানুষের গায়ের রং কেমন সেটি দেখে তার সামাজিক অবস্থান নির্ধারণ করা হয়। মূলত ইউরোপীয়রা আফ্রিকাতে এই বর্ণবাদের সূচনা করেছিল। আফ্রিকাতে যখন ইউরোপীয়রা প্রথম প্রবেশ করলো, অর্থাৎ ইংরেজরা যখন আফ্রিকাতে প্রথম প্রবেশ করলো, সেটি 1820 সালের কথা। ইংরেজরা তখন দক্ষিণ আফ্রিকায়, বর্তমানে যে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকা দেশটিতে প্রথম প্রবেশ করল। তো সেখানে তারা বসতি স্থাপন করেছে, উপনিবেশ স্থাপন করেছে এবং সমগ্র দক্ষিণ আফ্রিকাকে তারা দখল করে নিয়েছে। তো এই দক্ষিণ আফ্রিকাকে দখল করে নিয়ে তারা সেখানে যে নীতি চালু করেছে সেটিই হচ্ছে আসলে বর্ণবাদ। এবং এই নীতি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার সাদা মানুষদেরকে, অর্থাৎ ইংরেজদেরকেই শ্রেষ্ঠ মনে করা হতো, আর বাদবাকি মানুষ যারা ছিল, কালো রঙের মানুষ বিশেষ করে, তাদেরকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ বলে তারা মনে করত। এই যে মানুষের মধ্যে গায়ের রং দেখে ভেদাভেদ করা এবং গায়ের রং দেখে মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা, এটি হচ্ছে বর্ণবাদ। তো এই বর্ণবাদের একটি ইংরেজি শব্দ আছে। সাধারণত আমাদের সমাজে আমরা দেখি যে বর্ণবাদ বলতে রেসিজম শব্দটি বোঝানো হয়। আমি লিখে দিচ্ছি তোমাদের, রেসিজম। এই রেসিজম বলতে আমরা সাধারণত বর্ণবাদকে বোঝাই, কিন্তু আমরা যারা ইতিহাস নিয়ে আলোচনা করি আমরা বর্ণবাদকে আরেকটি ভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করি, যেটি অধিকতর যুক্তিযুক্ত এবং অর্থপূর্ণ। সেই শব্দটি হচ্ছে, আমি সেটিও তোমাদের লিখে দিচ্ছি, সেটি হচ্ছে অ্যাপার্থিড বলা হয়। অ্যাপার্থিড শব্দটি হচ্ছে, ইংরেজিতে বলি আমরা অ্যাপার্থিড। অ্যাপার্থিড সাধারণত তাহলে দেখা গেল যে বর্ণবাদ বলতে সাধারণত রেসিজম বোঝানো হয়, তবে সেটি অতটা যুক্তিযুক্ত নয়। যুক্তিযুক্ত হচ্ছে বা সবচেয়ে বেশি উপযুক্ত শব্দ হচ্ছে অ্যাপার্থিড। এর অর্থই হচ্ছে প্রকৃত অর্থে বর্ণবাদ। আমরা বর্ণবাদ বলতে মূলত যে অর্থকে প্রকাশ করি সেটি এই অ্যাপার্থিড দ্বারাই প্রকাশ করা যায়। এই অ্যাপার্থিড, এটি হচ্ছে বর্ণবাদের প্রকৃত ইংরেজি শব্দ। তাহলে এই যে বর্ণবাদ, এটি কখন কিভাবে আবির্ভাব ঘটল সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দেই যে বর্ণবাদ হচ্ছে এমন একটি নীতি যে নীতিতে একটি অঞ্চলের মানুষের মধ্যে গায়ের রং দেখে তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। অর্থাৎ গায়ের রং দেখে
কে কত বড়, সমাজে কার কতটুকু স্থান, কার মর্যাদা নিচে, এই জিনিসগুলো যে নীতিতে নির্ধারণ করা হয় সেটিকেই আমরা বলি বর্ণবাদ বা ইংরেজিতে অ্যাপার্থিড। তাহলে এই বর্ণবাদের উৎপত্তি মূলত আফ্রিকা মহাদেশের যে দক্ষিণ আফ্রিকা দেশটি, আমরা এই দক্ষিণ আফ্রিকা দেশটির কথা জানি, সেই দক্ষিণ আফ্রিকাতে সর্বপ্রথম এই বর্ণবাদের আবির্ভাব ঘটে। এবং একটু আগেই আমি বললাম যে এই বর্ণবাদটি এসেছে মূলত ইংরেজদের হাত ধরে। তো এই বর্ণবাদ কথাটি বা অ্যাপার্থিড কথাটি সর্বপ্রথম 1943 সালে ব্যবহার করা হয়। 1943 সালে দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকায় সর্বপ্রথম এই বর্ণবাদ কথাটি ব্যবহার করা হয়, এই জাতিগত বা মানুষের গায়ের রং দেখে এই ভেদাভেদ এটি বোঝানোর জন্য। তো এই যে বর্ণবাদ, এটি একদিনে হয়নি, এটি ক্রমশ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় ইংরেজদের উপনিবেশের বয়স যতদিন এগিয়েছে ঠিক ততই ধীরে ধীরে এই বর্ণবাদী প্রথা দক্ষিণ আফ্রিকাতে বিস্তার লাভ করেছে এবং অনেকগুলো আইন প্রণয়নের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ইংরেজ সরকার তারা এই বর্ণবাদী নীতিকে বাস্তবায়ন করেছে। এই বর্ণবাদী নীতিকে বাস্তবায়নের পেছনে যে আইনগুলো কার্যকর করা হয়েছে, মোট 7টি আইন। এই 7টি আইনকে বলা হয় 7 পিলার্স। বর্ণবাদের যে 7টি মূল ভিত্তি, বর্ণবাদের 7টি মূল ভিত্তিকে বলা হয় 7 পিলার্স। 7 পিলার্স অর্থাৎ 7টি ভিত্তি। এই 7টি ভিত্তি কি কি? এই 7টি ভিত্তির 1 নম্বর হচ্ছে পপুলেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট 1950 সালের, অর্থাৎ জনসংখ্যা নিবন্ধন আইন। এখন এই জনসংখ্যা নিবন্ধন আইন এটি কিন্তু আফ্রিকার সকল মানুষের জন্য প্রযোজ্য ছিল না। এটি আফ্রিকার শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা মানুষ বা ইংরেজরা বাদে বাদবাকি যারা আফ্রিকার যে স্থানীয় মানুষ ছিল, কালো মানুষ কিংবা মিশ্র বর্ণের মানুষ বা আফ্রিকাতে কর্মরত যে ভারতীয় নাগরিক ছিলেন, তাদের জন্য এই আইনটি প্রযোজ্য ছিল। এই আইনে বলা হয়েছে কি, যে এখন থেকে অর্থাৎ 1950 সালের পর থেকে আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে যত শিশু জন্ম নেবে তাদের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। অথচ এই আইনটি কিন্তু সাদা মানুষ বা শ্বেতাঙ্গ মানুষের জন্য প্রযোজ্য ছিল না। তার মানে দেখো যে এই আইনের মাধ্যমে মানুষের মধ্যে একটি বড় পার্থক্য তৈরি করে দেওয়া হলো। সাদা মানুষদের রেজিস্ট্রেশন করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে এই কালো মানুষ এবং অন্যান্য রঙের যারা মানুষ ছিল তাদেরকে। তো এই আইনটির বলে সাদা বাদে বাকি যত মানুষ ছিল তাদের বর্ণ গোত্র এই অনুযায়ী আলাদা আলাদাভাবে তাদের রেজিস্ট্রেশন করে রাখতে হতো। এরপরে যে আইনটি করা হয় সেটিও 1950 সালের আইন। সেটি হচ্ছে গ্রুপ এরিয়া অ্যাক্ট। অর্থাৎ এই আইনের বলে সাদা মানুষ এবং কালো মানুষদের বাসস্থান পৃথক করে দেওয়া হলো। অর্থাৎ বলা হলো যে সাদা মানুষেরা যে এলাকায় বাস করবে, কালো মানুষেরা সেই এলাকায় বাস করতে পারবে না। অর্থাৎ সাদা এবং কালো মানুষদের থাকার জায়গাটিও আলাদা করে দেওয়া হলো। সাদা মানুষের এলাকায় কোনো কালো মানুষ বসতি স্থাপন করতে পারবে না। এটি এই আইনের মাধ্যমে অর্থাৎ গ্রুপ এরিয়া অ্যাক্টের মাধ্যমে
নির্ধারণ করে দেওয়া হলো। অর্থাৎ বলা হলো যে এক এক গ্রুপের মানুষ এক এক স্থানে বসবাস করবে। সাদা মানুষ যে স্থানে বসবাস করবে সেই স্থানে কালো মানুষেরা বসবাস করতে পারবে না, এটি বলা হলো। তারপরে বলা হয়েছে আরেকটি আইনের মাধ্যমে ল্যান্ড অ্যাক্ট, ভূমি আইন। এটি অত্যন্ত খারাপ একটি আইন। এই আইনের বলে আফ্রিকার মাত্র 13% জমি, 13% অর্থাৎ 13% জমি আফ্রিকার যে মূল অধিবাসী কালো মানুষ তাদের জন্য বরাদ্দ রাখা হলো। আর বাদ বাকি সমস্ত জমি জমা এগুলো ইংরেজদের দখলে চলে গেল। তাহলে দেখো যে এই শুধুমাত্র গায়ের রঙের পার্থক্যের জন্য আফ্রিকার যারা আদি অধিবাসী তারা তাদের দেশের উপর থেকেই অধিকার হারালো। যে দেশ ছিল আফ্রিকানদের সেই দেশ এখন হয়ে গেল ইংরেজদের। যে ভূমি একসময় আফ্রিকানদের ছিল সেই ভূমি এখন ইংরেজদের অধিকারে চলে গেল। আফ্রিকানদের নিজেদের জন্য থাকলো বিশাল আফ্রিকার মাত্র 13% জমি, আর বাকি 87% জমি চলে গেল মুষ্টিমেয় ইংরেজদের হাতে। এটি যে কত বড় একটি বৈষম্য তা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো। এরপরে আরেকটি যে 4 নম্বর আইন সেটি হচ্ছে পাস ল, অর্থাৎ এই আইনের বলে কালো মানুষদের শহরের মধ্যে চলাচল করতে হলে এক ধরনের অনুমতিপত্র লাগতো, এবং এই অনুমতিপত্র যার না থাকবে সে শহরে চলাচল করতে পারবে না। শুধু তাই না, এই পাস ল এর বলে কোনো কালো মানুষ যদি শহরে প্রবেশ করে তবে সে 72 ঘন্টার বেশি অবস্থান করতে পারবে না। এই 72 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই শহর থেকে বের হয়ে যেতে হবে। তো এই বিষয়টি আফ্রিকার কালো মানুষদের জন্য ছিল খুবই অবমাননাকর, এবং এই কালো নারী কিংবা কালো পুরুষ তাদের উভয়কেই এই পাস ল বা এই অনুমতি সংগ্রহে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ প্রত্যেক কালো মানুষ এই পাস সংগ্রহ না করে তারা শহরে ঢুকতে পারত না। পঞ্চম যে আইনটি সেটি হচ্ছে সিটিজেনশিপ ল, অর্থাৎ নাগরিক আইন। সাধারণভাবে মনে হতে পারে যে নাগরিক আইন আসলে একটু ভালো জিনিস, কিন্তু বাস্তবে দক্ষিণ আফ্রিকার এই ইংরেজ সরকার যে আইনটি প্রণয়ন করেছিল নাগরিক আইন, এই আইনটি আসলে কালো মানুষদেরকে দমন করার জন্য। আমি বারবার কালো মানুষ বলছি। এই কালো মানুষদেরকে আমরা সাধারণত প্রচলিত অর্থে নিগ্রো বলে থাকি, কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এই নিগ্রো শব্দটি তারা কিন্তু সহজভাবে নেয় না, এটিকে তারা একটি গালি হিসেবে মনে করে। তো সেজন্য তাদের প্রতি সম্মান দেখিয়ে এই নিগ্রো শব্দটি আমাদের উচ্চারণ করা উচিত নয়। তার চেয়ে তাদেরকে কালো মানুষ বলাই যুক্তিযুক্ত, কিংবা কৃষ্ণাঙ্গ বলতে পারি আমরা। তো আমরা কখনোই তাদেরকে নিগ্রো বলবো না, আমরা তাদেরকে কালো বলবো কিংবা কৃষ্ণাঙ্গ বলবো। এই কথাটি আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই কালো মানুষদের এই সিটিজেনশিপ ল এর মাধ্যমে বিভিন্ন ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হলো। এরপরে যেটি আসে সেটি হচ্ছে সেপারেট এনিমিটিস অ্যাক্ট। এটিও তোমার তাদের যে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা ছিল সেগুলো এখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, সেজন্য এই আইনটি প্রচলন করা হয়েছে। সপ্তম যে আইনটি প্রচলন করা হয়েছিল এটি ইমমর্টালিটি অ্যাক্ট। এই ইমমর্টালিটি অ্যাক্টের মাধ্যমে সাদা এবং কালো মানুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করা হলো। বলা হলো যে কোনো সাদা মানুষ কোনো কালো মানুষকে বিয়ে করতে পারবে না, কিংবা কোনো কালো মানুষ কোনো সাদা মানুষকে বিয়ে করতে পারবে না। অর্থাৎ এই দুই গায়ের রঙের যে মানুষ
তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ককে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই সেভেন পিলার্স সম্পর্কে আলোচনা করলাম, যে এখানে 7টি আইন প্রণয়ন করা হয়েছিল আফ্রিকাতে বিভিন্ন সময়। 1 নম্বরে হচ্ছে পপুলেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট, 2 নম্বরে হচ্ছে গ্রুপ এরিয়াজ অ্যাক্ট, 3 নম্বরে হচ্ছে ল্যান্ড অ্যাক্ট, 4 নম্বরে হচ্ছে পাস ল, 5 নম্বরে হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট, 6 নম্বরে হচ্ছে সেপারেট এনিমিটিজ অ্যাক্ট, এবং 7 নম্বরে হচ্ছে যে ইমমর্টালিটি অ্যাক্ট। এই 7টি আইন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বা অ্যাপার্থিডের মূল ভিত্তি, এবং এই 7টি আইনকে আমরা বলি 7 পিলার্স বা 7টি ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকাতে কিভাবে এবং কি কি পদক্ষেপের ফলে বর্ণবাদের উত্থান ঘটল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বর্ণবাদ, এটি আসলে কেন হলো? এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে বর্ণবাদ হয়েছে ঠিক, কিন্তু কেন? ইংরেজরা কেন আফ্রিকার এই কালো মানুষদেরকে নিচু শ্রেণীর মনে করল? অর্থাৎ এই বর্ণবাদের কারণগুলো কি কি, সেগুলো আমরা এখন একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। বর্ণবাদের কারণগুলো যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে বর্ণবাদের প্রথম কারণটি হচ্ছে জাতিগত। আমরা আগেই বলেছি, বর্ণবাদ মানেই হচ্ছে সাদা মানুষকে শ্রেষ্ঠ মনে করা এবং আফ্রিকার যারা কালো মানুষ বা অন্যান্য বর্ণের মানুষ আছে তাদেরকে নিকৃষ্ট মনে করা। ইংরেজরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত। তারা মনে করত যে আফ্রিকায় যে কালো মানুষেরা বাস করে তারা হচ্ছে নিকৃষ্ট জাতের মানুষ, তাদের কোনো সভ্যতা নেই, তাদের কোনো ঐতিহ্য নেই, তাদের উন্নত কোনো জীবন পদ্ধতি নেই। সুতরাং তাদেরকে উন্নতম শ্রেণীর মানুষ মনে করার কোনো কারণ নেই। এটি ছিল ইংরেজদের ধারণা। যদিও এই ধারণা ঠিক নয়, তারপরেও ইংরেজরা এই ধারণার বশবর্তী হয়ে আফ্রিকার এই কালো মানুষদেরকে নিচু শ্রেণীর মানুষ মনে করত এবং এই নিচু শ্রেণীর মানুষ মনে করাতে তাদেরকে সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করত। এবং এই যে আফ্রিকার কালো মানুষদেরকে যে এই নিচু শ্রেণীর মানুষ মনে করা, এই থেকেই কিন্তু শেষ পর্যন্ত এই বর্ণবাদের উত্থান ঘটে। বর্ণবাদের আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় কারণ। ইংরেজরা ছিল খ্রিস্টান, আর আফ্রিকার যে বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন গোত্রের মানুষ ছিল, তারা তাদের স্ব গোত্রের ধর্ম পালন করত। এখানে একটি কথা বলে নেওয়া ভালো যে সমগ্র আফ্রিকায় অসংখ্য ধরনের গোত্রে বিভক্ত ছিল আফ্রিকার মানুষ। তারা বিভিন্ন গোত্রে এত বেশি সংখ্যায় বিভক্ত ছিল যে আফ্রিকার বর্তমান যে অনুন্নয়ন, এই অনুন্নয়নের পেছনের একটি বড় কারণ হচ্ছে তাদের এই গোত্রীয় বিভক্তি। এই সকল গোত্রকে একত্রিত করে একটি সম্মিলিত উন্নয়ন ঘটানো আফ্রিকার জন্য খুবই কঠিন কাজ। তো যে কারণে এই আফ্রিকার গোত্রীয় বিভক্তির কারণে আফ্রিকাতে বিভিন্ন বিদেশি শক্তি বারবার তাদেরকে শাসন এবং শোষণ করার সুযোগ পেয়েছে। তো যাই হোক, এই আফ্রিকানরা বিভিন্ন গোত্রে বিভক্ত থাকার কারণে তাদের মধ্যকার ধর্মও ছিল বিভিন্ন ধরনের। আর ইংরেজরা ছিল খ্রিস্টান ধর্মের। ইংরেজরা মনে করত যে খ্রিস্টান ধর্ম একমাত্র সাদা মানুষের জন্যই, এবং তারা ভাবত যে খ্রিস্টান ধর্ম অনুযায়ী এই সাদারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ।
সাদা মানুষ বাদে বা শ্বেতাঙ্গ বাদে অন্য যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষই হোক তারা হচ্ছে নিকৃষ্ট, এটি ইংরেজরা মনে করত। তো এই যে যেহেতু তাদের ধারণায় শ্বেতাঙ্গ বা সাদা মানুষ বাদে বাকি সবাই ছিল নিকৃষ্ট শ্রেণীর মানুষ, সুতরাং আফ্রিকার মানুষরাও সেই অর্থে নিকৃষ্ট। তাই আফ্রিকার মানুষদের উপরে ইংরেজরা জোর করে চেপে বসলো এবং তাদেরকে বিভিন্নভাবে শোষণ করতে থাকলো এবং তাদেরকে নিকৃষ্ট মানুষ হিসেবেই তাদেরকে বিভিন্ন ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে শুরু করলো। এবং পাশাপাশি তারা এই চিন্তাও করলো যে এই নিকৃষ্ট মানুষের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার করতে হবে। তবে এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে তাদের জন্য আলাদা গির্জা, আলাদা সব ধর্ম প্রতিষ্ঠান তৈরি করলো। অর্থাৎ সাদা মানুষেরা যে গির্জায় যেত, কালো মানুষেরা সেই গির্জায় যাওয়ার অধিকার পেত না। তাহলে দেখো যে এই ইংরেজদের এই কথার মধ্যে কতটা পরস্পর বিরোধিতা লক্ষ্য করা যায়। একদিকে ইংরেজরা বলছে যে সাদা মানুষরা হচ্ছে শ্রেষ্ঠ ধর্মীয়ভাবে আর কালো মানুষেরা হচ্ছে নিকৃষ্ট। তাহলে কালো মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে কালো মানুষদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হলে ইংরেজদের ধারণা অনুযায়ী তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। যদি শ্রেষ্ঠ মানুষেই পরিণত হয়, অর্থাৎ সাদাদের সমকক্ষই যদি হয়, তাহলে তাদের জন্য কেন আলাদা গির্জা তৈরি করতে হবে? যেসব আফ্রিকান খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের ইংরেজদের ধারণা অনুযায়ী তো তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, সুতরাং তারা কেন সাদা মানুষদের গির্জায় যেতে পারবে না? এই প্রশ্নের মাধ্যমেই আসলে এই ইংরেজদের এই ছল চাতুরি ধরা পড়ে যায়। অর্থাৎ এর মাধ্যমেই প্রমাণিত হয় যে আসলে ইংরেজরা কখনোই আফ্রিকার কালো মানুষদের মঙ্গলের জন্য কাজ করেনি। তারা তাদেরকে শোষণ করার হাতিয়ার হিসেবে এই ধর্মকে ব্যবহার করেছে। তারা তাদেরকে শোষণ করার জন্যই এই সাদা মানুষ কালো মানুষ এরকম শ্রেণীবিভেদ তৈরি করে দিয়েছে। তা না হলে ধর্মীয়ভাবে কাউকে এভাবে নিকৃষ্ট শ্রেণীর মানুষে পরিণত করার উদাহরণ খুব বেশি দেখা যায় না। তো যাই হোক, এরপরে যে জিনিসটি আসে সেটি হচ্ছে অর্থনৈতিক কারণ, এবং এই অর্থনৈতিক কারণটি একটি অন্যতম শক্তিশালী কারণ এই বর্ণবাদের উত্থানের পেছনে। আমরা জানি যে আফ্রিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ মহাদেশ বিভিন্ন সম্পদের দিক থেকে। এই আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি আছে। এই আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি আছে। আমরা জানি যে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি, এই দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি অবস্থিত। এছাড়াও কয়লা, তেল, গ্যাস, এইসব বিভিন্ন প্রাকৃতিক সম্পদ এগুলো প্রচুর পরিমাণে আফ্রিকাতে পাওয়া যায়। তাছাড়া আফ্রিকাতে নানা ধরনের বনজ সম্পদ সেগুলো আছে, প্রাণীজ সম্পদ সেগুলো আফ্রিকাতে আছে। আফ্রিকাতে পৃথিবীর সবচেয়ে দামি কাঠ পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে। তো এরকম এই বিপুল পরিমাণ ধন সম্পদ দেখে ইউরোপীয় সাদা মানুষেরা 19বিংশ শতাব্দীতে দলে দলে আফ্রিকাতে প্রবেশ করে এবং তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তারা বসতি স্থাপন করে, অর্থাৎ উপনিবেশ স্থাপন করে। তো এই অর্থনৈতিক কারণে তারা আফ্রিকা মহাদেশকে দখল করে নেয় এবং আফ্রিকার মানুষদেরকে, স্থানীয় মানুষ অর্থাৎ কালো মানুষদেরকে তারা বিভিন্নভাবে শোষণ করে আফ্রিকার সম্পদ কুক্ষিগত করে নেয়। আমরা আগেই বলেছি যে আফ্রিকার এই যে বিভিন্ন ধরনের সম্পদ, এই সম্পদগুলো কিন্তু আফ্রিকার কালো মানুষেরা তারা নিজেরা উত্তোলন করতে পারতো না, অর্থাৎ
মাটির নিচের যে সম্পদ, এই যে সোনার খনি, হীরার খনি, তেল, গ্যাস, কয়লা, এসবের যে খনিগুলো ছিল, এই খনি থেকে এই সমস্ত সম্পদ উত্তোলন করার জন্য যে প্রযুক্তিগত দক্ষতা দরকার, সেটি আফ্রিকানদের ছিল না, সেটি ছিল ইউরোপীয়দের হাতে। তো এই ইউরোপীয়রা যখন আফ্রিকা মহাদেশে এলো, তারা তাদের প্রযুক্তির সাহায্যে মাটির নিচ থেকে, এই খনি থেকে এই সম্পদগুলো আহরণ করতে শুরু করলো, এবং এই খনিগুলোতে আফ্রিকানদেরকে শুধু শ্রমিক হিসেবে নিযুক্ত করা হতো, আর সম্পদগুলো ইউরোপীয়রা তাদের নিজেদের দেশে পাঠিয়ে দিত। তো এই যে আফ্রিকার যে বিপুল সম্পদ, এই বিপুল সম্পদের লোভে ইউরোপীয়রা আফ্রিকাতে এসে আফ্রিকাকে দখল করলো, এবং আফ্রিকাকে দখল করে তারা এখানে বর্ণবাদী প্রথা প্রচলনের মাধ্যমে আফ্রিকার জনগণকে শোষণ করতে শুরু করল। তো এভাবে এই যে জাতিগত কারণ, ধর্মীয় কারণ, এই কারণগুলোর পাশাপাশি রাজনৈতিক আরেকটি কারণ আছে, যে রাজনৈতিক কারণে আফ্রিকা মহাদেশকে, এই যে বিভিন্ন গোত্রে যে বিভক্ত ছিল আফ্রিকা, এই বিভিন্ন গোত্রকে জোর করে শাসন করার জন্যে, তাদেরকে দমিয়ে রাখার জন্যে তাদের মধ্যে এই বর্ণবাদী প্রথার প্রচলন ঘটানো হলো, যাতে আফ্রিকার কালো মানুষেরা কখনোই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে না পারে। তারা যেন সবসময় সাদা মানুষদের অধীনে থেকে তাদের নির্দেশ মতো কাজ করে যেতে পারে, সেজন্য এই রাজনৈতিকভাবে তাদেরকে দমন করার উদ্দেশ্যে এই বর্ণবাদী প্রথার প্রচলন ঘটানো হয়েছিল। তো এই বর্ণবাদী প্রথা প্রচলনের যে ফল কত মারাত্মক ছিল, সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। এখন দু একটি কথা একটু বলে নেই, যে এই বর্ণবাদী প্রথা প্রচলনের ফলে আফ্রিকার কালো মানুষদের বলতে গেলে সব ধরনের অধিকার খর্ব করা হয়েছিল। আমরা এই যে 7 পিলার্সের কথা বলেছি, এই 7 পিলার্সের মাধ্যমে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, এই আইনের মাধ্যমে আফ্রিকান কালো মানুষকে সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আফ্রিকার একজন মানুষ, কালো মানুষ, তারা শহরে ঢুকতে পারতো না, শহরে ঢুকতে হলে তাদের বিশেষ অনুমতিপত্র লাগতো। আফ্রিকার কালো মানুষের সন্তান জন্ম নিলে তাকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হতো, যেটি কোনো সাদা মানুষের ক্ষেত্রে দরকার হতো না। আফ্রিকার কোনো কালো মানুষ তারা শহরে বসতি স্থাপন করতে পারতো না, তাদের জন্য শহরের বাইরে জমি নির্দিষ্ট করে দেওয়া ছিল, সেখানে তারা বসতি স্থাপন করত। তারা যদি কোনো কাজের জন্য শহরে ঢুকতো, তাদেরকে সন্ধ্যার মধ্যে কাজ সেরে বের হয়ে গিয়ে তাদেরকে শহরের বাইরে চলে যেতে হতো। এবং আফ্রিকার কোনো কালো মানুষকে কোনো সাদা মানুষের বা শ্বেতাঙ্গ মানুষের বাড়িতে রাতে থাকতে দেওয়া হতো না। তারা বাড়ির কাজ করে বাড়ির সন্ধ্যার আগেই তাদেরকে বাইরে চলে যেতে হতো। এমনকি কোনো আফ্রিকান পুরুষ এবং তার স্ত্রী যদি একই কারখানায় কাজ না করত, তাহলে তাদেরকে একসঙ্গে থাকতেও দেওয়া হতো না। কত বড় অমানবিক আইন তোমরা চিন্তা করে দেখো, যে যদি কোনো আফ্রিকান কালো মানুষ এবং তার স্ত্রী একই কারখানায় বা একই স্থানে কাজ করত, তাহলেই শুধুমাত্র তাদেরকে একসঙ্গে থাকতে দেওয়া হতো, তা না হলে তাদেরকে আলাদাভাবেই থাকতে হতো। তো এভাবে আফ্রিকার বিভিন্ন বর্ণগোত্রের মানুষ, যারা স্থানীয় মানুষ, তাদের মধ্যে এই বর্ণবাদী প্রথার প্রচলন ঘটানো হয় এবং তাদেরকে ভীষণভাবে দমন করে রাখা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম আফ্রিকায় এই বর্ণবাদের উত্থান, এই বর্ণবাদের উত্থানের কারণ এবং বর্ণবাদের বিকাশ কিভাবে ঘটল সেটি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে এই বর্ণবাদ দূর করার জন্যে আফ্রিকাতে কি ধরনের আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন, সেটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।